আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের জন্য আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে জীববিজ্ঞান অধ্যায় 8 অর্থাৎ রেচন। এসএসসিতে আসার মতো বোর্ড কোশ্চেন একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এটি। তোমরা প্রায় সময় বিগত বছরের কোশ্চেনগুলোতে দেখতে পারবে যে এখানে এই চ্যাপ্টার থেকে বৃক্ক, নেফ্রন সম্বলিত বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। তো আজকে এই অধ্যায়টা আমরা মুখস্থ না করে বুঝে পড়ার ট্রাই করব। এতে করে হয় কি, তুমি যদি কিডনি, নেফ্রন এগুলোর প্রত্যেকটা অংশ বুঝে এবং এটা কিভাবে কাজ করে, তারপর এখানে ছোট ছোট কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, সিকিউ এগুলো আছে, এগুলো আমি ভিডিও শেষে একদিন তোমাদেরকে বলে দেবো যে এখান থেকে কোয়েশ্চেনগুলো কী কী হতে পারে এবং কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপর এখানে আরও বিভিন্ন টপিক রয়েছে। প্রথমে আমাদের আছে বৃক্ক। প্রথমে আগে বলতে হয় রেচন কি। রেচন হচ্ছে মানবদেহে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, যেমন মানুষ যখন খাদ্য গ্রহণ করে তখন সেখান থেকে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ তৈরি হয়। এই পদার্থগুলোই হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, যেগুলো আমাদের শরীর থেকে একটা বিশেষ প্রক্রিয়ায় বের হয়ে যায়। এবং বলে রাখি, এইগুলো হচ্ছে এক ধরনের বিষাক্ত, যা দেহের জন্য ক্ষতিকর, এর জন্য দেহ থেকে এগুলো নিঃসরিত হয়ে যায়। তো এখন এই যে নিঃসরণ হলো, এটাকেই বলা হচ্ছে রেচন। আর এই যে রেচন সংগঠন করতে বা রেচন পুরোটা কমপ্লিট করতে যে যে অর্গানসগুলো কাজে লাগে, যেমন কিডনি, এরপর কিডনি কীভাবে কাজ করে, মূত্রথলি কীভাবে কাজ করে, এরপর কিডনির একক নেফ্রন এখানে কি ভূমিকা রাখে, এই সকল বিষয়ে এই প্রক্রিয়াগুলো যে ওরা করে, এগুলোকেই টোটালটাকে বলা হচ্ছে রেচন তন্ত্র। তো আমরা জানি মানবদেহের রেচন অঙ্গ হলো কিডনি। এটা হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমাদের এখানে অনেক সময় কোয়েশ্চেন আসে যে এমসিকিউ আসে, মানবদেহের রেচন অঙ্গ বা মানবদেহের হচ্ছে গুরুত্বপূর্ণ রেচন অঙ্গ কোনটি, এরকম কোয়েশ্চেন আসে। এবং মানবদেহের রেচন অঙ্গ হচ্ছে কিডনি, কিন্তু কিডনির আবার একক আছে, সেটা হচ্ছে নেফ্রন। আমরা নেফ্রন সম্পর্কে পরে পড়বো, আগে আমরা রেচন তন্ত্রটাকে একটু অ্যানালাইসিস করি। প্রথমে আমাদের দেখতে হবে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থের মাধ্যমে আসলে কি তৈরি হয়। এখানে কিডনি সাধারণত যে মূত্রটা তৈরি করে সেটা হচ্ছে স্বাভাবিক মূত্রের প্রায় 15% পানি থাকে। অর্থাৎ ও যে মূত্রটা তৈরি করবে, ধরো 100% যদি হয়, সেখানে 95% হচ্ছে পানি। এখন বলতে পারো যে পানি খাই, ওই পানির 95%ই যদি বের করে দেয়, তাহলে কিভাবে হলো? আসলে ব্যাপারটা এরকম না। তোমার দেহে যদি তুমি ধরো তুমি 100 লিটার পানি খাইছো, এখন এখান থেকে তোমার 5 লিটার যদি সম্পূর্ণ দেহে লাগে, তাহলে সেই 5 লিটার তোমার পুরো দেহে কাজের জন্য ব্যবহৃত হবে এবং বাকিগুলো মূত্রের সাথে বাইরে নির্গত হবে। এবার আসো নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ যে বলছে, এগুলো আসলে কি কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তোমাদের সাধারণত ইউরিয়াটাই হচ্ছে মূত্র। এরপর আসে ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং বিভিন্ন লবণ। আমরা জানি যে মূত্রের মাধ্যমে বিভিন্ন শরীর থেকে বিভিন্ন ধরনের লবণ এবং বিভিন্ন ধরনের এই যে পদার্থগুলো, এগুলো বাইরে বের হয়ে যায়। ইউরোক্রোম নামে এক ধরনের রঞ্জক পদার্থ আছে, সেটার কারণে মূত্রের রং কি হয়? হলুদ হয়। ইউরোক্রোম, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অনেক সময় আসে যে মূত্রের রং হলুদ হওয়ার কারণ কি নামক এক ধরনের রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ কি? একটা লিকুইড একটা পদার্থ বা লিকুইড একটা যৌগ, যেটার কারণে কি হয়, তোমার যে মূত্রের যে কালারটা সেটা হচ্ছে একটু হলুদাভ হয়। ওকে, এরপরে আমিষ জাতীয় খাদ্য খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়। আমিষ জাতীয় খাদ্য খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়। অম্ল মানে কি? আমরা জানি অম্ল অর্থাৎ অ্যাসিডীয়। অম্লতা বৃদ্ধি পাওয়া মানে
যখন আমিষ জাতীয় খাবার গ্রহণ করা হয় তখন সেখানে অম্ল বা অ্যাসিডের পরিমাণ মূত্রে বৃদ্ধি পায়। ক্ষারীয় মূত্র তৈরি হয়। ওকে, এগুলো হচ্ছে একদম শুরুর দিকের কথাবার্তা। এবার তোমাদেরকে বৃক্ক সম্পর্কে বলি। বৃক্ক, মানবদেহে সাধারণত দুটি বৃক্ক থাকে। দুটি বৃক্ক এখানে দুইটা শিরা এবং ধমনী দ্বারা অ্যাডজাস্ট অবস্থায় থাকে, এবং এই যে ব্লু এটাকে বলে রেনাল শিরা, এবং এখানে দেখবা তোমাদের বইয়ে আছে যে রেড কালার, এটা হচ্ছে রেনাল ধমনী। রেনাল শিরা এবং রেনাল ধমনী এই দুইটা, যে এই নালীটা দেখতে পাচ্ছ, এই নালীটা বৃক্কের ভিতরে প্রবেশ করে। এমসিকিউতে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে যে রেনাল শিরা বা রেনাল ধমনী বৃক্কের ভিতরে প্রবেশ করে নাকি বাইরে প্রবেশ করে, বা এরকম আসতে পারে যে বৃক্কের ভিতরের দিকে প্রবেশ করে রেনাল শিরা, রেনাল ধমনী আর হচ্ছে ইউরেটার। তখন অ্যান্সার হবে রেনাল ধমনী। মনে রাখতে হবে বৃক্কের ভেতরে প্রবেশ করতেছে হচ্ছে রেনাল ধমনী আর রেনাল শিরা, আর বৃক্ক থেকে বেরিয়ে যাচ্ছে যে নালীটা সেটা হচ্ছে ইউরেটার। কারণ কি, এখানে ইউরেটার সাধারণত কি করবে, মূত্রথলির সাথে কানেক্ট থাকে, অর্থাৎ সে মূত্র পরিবহন করে মূত্রথলিতে মূত্র নিয়ে যায়। তাহলে কি, তাকে তো বৃক্ক থেকে বেরিয়ে হতে হবে, তাই না? তাই বৃক্ক থেকে সে বের হয়ে এখানে আসে। এরপরে আসে এই দুটা কেন ভিতরে প্রবেশ করবে, কারণ ওদের দ্বারা বৃক্কে রক্ত পাস হতে হবে। আমরা জানি যে রক্ত যদি না পাস হয় তাহলে বৃক্কের কার্যক্ষম বন্ধ থাকে বা চলে না, তাই ওরা ভিতরে প্রবেশ করবে। এবং বৃক্কের মধ্যে যে তোমার নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বা মূত্র যেগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে ইউরেটারের মাধ্যমে তোমার মূত্রথলিতে চলে আসবে। তাই মনে রাখতে হবে ইউরেটার সর্বদা বৃক্ক থেকে বাইরে বের হয় এবং মূত্রথলিতে গিয়ে সংযুক্ত হয়। আর সবসময় রেনাল ধমনী এবং রেনাল শিরা, রেনাল কেন বলতেছে, আমরা জানি বৃক্ক যেহেতু এটা বৃক্কের ভিতরে প্রবেশ করতেছে তাই একে রেনাল নাম দেওয়া হয়েছে। এখন এই ধমনী এই শিরা যদি আবার তোমার হৃৎপিণ্ডের ক্ষেত্রে হতো তাহলে তোমার অন্য নাম হতো। যে এখন রেনাল ধমনী এবং রেনাল শিরা দ্বারা তোমার এখানে বোঝানো হয়েছে যে এটা আসলে বৃক্কের রেনাল ধমনী এবং বৃক্কের রেনাল শিরা। ওকে, এরপর হচ্ছে বৃক্ক একটা ক্যাপসুলের মতন দেখতে, এবং এই যে দেখতেছো এর উপরে এটা একটা আবরণী, ঠিক আছে? এই আবরণী দ্বারা বৃক্কটা কি করে আবৃত অবস্থায় থাকে, একে বলা হয় রেনাল ক্যাপসুল। রেনাল, আবার দেখো রেনাল ক্যাপসুল বলছে, রেনাল কেন, কারণ এটা যে বৃক্ক তাই। আর ক্যাপসুল বলা হয়েছে কারণ এটা ওয়ান কাইন্ড অফ ক্যাপসুলের মতো এটাকে আবৃত করে রাখে, তাই এটাকে বলা হয়েছে রেনাল ক্যাপসুল। ওকে, এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, এখানে তোমাদের বইয়ে আছে যে ইউরেটার ফানেল আকৃতির প্রশস্ত অংশকে রেনাল পেলভিস বলে। ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে রেনাল পেলভিস বলে। এখন এটা জানতে হলে তোমাদের আগে আমি যখন বৃক্ক পড়াবো তখন এটা কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। এবার আসো সামনের দিকে আগে। এখন একটা বৃক্কের এখানে ওই যে তোমরা দেখতে পারতেছো বৃক্কের এখানে কিছু পিরামিড, বা আমরা যেহেতু এখনো পড়িনি তাই এখানে কিছু একটা থাকে কোনো অংশ। তো এই যে ক্যাপসুল, এই ক্যাপসুল সংলগ্ন যে জিনিসগুলো থাকবে সে এই জায়গাটাকে বলা হবে কর্টেক্স, আর ভিতরের অংশটাকে বলা হয় হচ্ছে মেডুলা। তোমাদের বইয়ে আছে মেডুলা সাধারণত 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। মেডুলা অর্থাৎ কি, আমরা মেডুলা বলতে বোঝাই ভিতরের অংশটা। এখন এই ভিতরের অংশটায় কয়টা পিরামিড থাকে, পিরামিড বলতে বোঝায় এই যে এরকম দাগগুলো দেখতে পারতেছো, এই পুরাটা একটা হচ্ছে একটা পিরামিড। ওকে, তাহলে কি বলছে যে মেডুলা সাধারণত 8 থেকে 12টি পিরামিড থাকে। এখন মেডুলায় যে সাধারণত 8 থেকে 12টি পিরামিড থাকে এটা কি দুটা বৃক্কর ক্ষেত্রে না, একটা বৃক্কর যে মেডুলা, একটা বৃক্কর মেডুলা কোনটা, এটা হচ্ছে আমরা দেখে আসছি এটা হচ্ছে রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুলের সাথে যে অংশটা, যেটা এই রেনাল ক্যাপসুলের সাথে লেগে আছে, এটা হচ্ছে তোমার কর্টেক্স। সবসময় মনে রাখবে যখনই কোনো ওয়ার্ড বা কোনো কিছুতে তোমরা দেখবা যে
কর্টেক্স ইউজ করতেছে কিংবা মেডুলা ইউজ করতেছে, তখন বলবা যে কর্টেক্স অর্থাৎ বোঝায় যে বাইরের অংশ এবং মেডুলা হচ্ছে ভিতরের অংশ। এখন বৃক্কের মেডুলার রেনাল পিরামিড হচ্ছে 8 থেকে 12টা, মানে একটা বৃক্কে রেনাল পিরামিড থাকবে 8 থেকে 12টি। অর্থাৎ এখন যদি কোশ্চেনে আসে, অনেক সময় কোশ্চেনে একটু ট্রিকি করে দিয়ে দেয় যে দুইটা বৃক্কের মেডুলায় কয়টি তোমার রেনাল পিরামিড থাকতে পারে, তখন অনেকে হচ্ছে না দেখে বা ওই যে কনফিডেন্সের সহকারে একবারে দাগিয়ে দিয়ে আসে কটা 8টা থেকে 12টা, কিন্তু আসলে এখানে তো চাইছে হচ্ছে দুইটা বৃক্কের ক্ষেত্রে, তাহলে দুইটা বৃক্কের ক্ষেত্রে কতটা হবে, 8 দুগুণে 16 আর 12 দুগুণে 24, মানে 16 থেকে 24টা। ওকে, দুইটি বৃক্কের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো খেয়াল করে করতে হবে। চব্বিশটি। আর এই যে পিরামিডগুলো, এগুলো কোথায় অবস্থান করে, মেডুলায় অবস্থান করে। তোমরা যে যে পয়েন্টগুলো বলতেছি ইম্পর্টেন্ট, একটা খাতায় ছোট্ট করে এক লাইনে নোট করে ফেলবে। ওকে, ওকে, এরপরে চলে আসি, টপিক হচ্ছে নেফ্রন। তোমাদের অনেক ধারণা যে বায়োলজি মুখস্থ করতে, অ্যাকচুয়ালি বায়োলজি যখন তোমরা বুঝবে, যেমন অনেকে কোয়েশ্চেন করে যে বায়োলজি হচ্ছে অনেক মুখস্থ বিদ্যা পড়তে হয়, বেশি করে মনে রাখতে হয়। অ্যাকচুয়ালি জিনিসগুলো দেখো, তুমি যদি এই ক্লাসটা এখন পর্যন্ত আমি যতটুকু বলছি যদি বুঝে করার মানে বোঝার ট্রাই করো, তারপর তুমি একবার আবার নিজে বুঝে বুঝে ট্রাই করে দেখবে যে হ্যাঁ এটা হচ্ছে কি কিডনির ভিতরে রেনাল ধমনী, রেনাল শিরা এগুলো প্রবেশ করতেছে, তারপর হচ্ছে ইউরেটার নালীটা বের হইতেছে, এগুলো যদি বুঝে বুঝে আবার বলো বা পড়ো, তখন দেখা যাবে যে জিনিসগুলো তোমার কাছে ইজি হচ্ছে। তখন ওই ক্ষেত্রে তোমার বর্ণনা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি নিজে থেকে লিখতে পারবা। আর মেইন কথাগুলো অলওয়েজ পরীক্ষার খাতায় মেইন কথাগুলো যখন তোমরা পয়েন্ট আউট করবো, তখন তোমাদের মার্কস এমনিতে চলে আসবে, কারণ টিচার আসলে দেখেই ওটা যে তুমি মেইন কথাগুলো লিখতেছো কিনা, বা তুমি আসলে এটা পুরো স্টেপ বাই স্টেপ বুঝছো কিনা। এগুলো এরপর চলে আসি নেফ্রন। নেফ্রন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, এখান থেকে কোশ্চেন আসবে। যখন তোমরা বৃক্কের এই অধ্যায়টা এক্সাম দিবা, তখন দেখবা যে নেফ্রন থেকে কোশ্চেন আসছে। নেফ্রন থেকে দুই ধরনের কোশ্চেন হতে পারে, একটা হচ্ছে এর গঠন থেকে কোশ্চেন করতে পারে, আর একটা হচ্ছে নেফ্রনের চিত্র। নেফ্রনের চিত্র দিতে তোমরা 2-3বার প্র্যাকটিসের মাধ্যমে শিখে ফেলো, তাহলে তোমরা একদম 3-3 মার্কস, একদম এখানে কোনো কাটার সুযোগ নেই। অতএব আর বায়োলজিতে একটা বড় বিষয় হচ্ছে তোমাদের চিত্র। তোমরা যে চিত্রগুলো তোমাদের এক্সামে আসে, ওই চিত্রগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে প্রত্যেকটা লেভেলিং করে, তারপর হচ্ছে সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবে। হ্যাঁ, অনেকের আছে যে অনেকের চিত্র আঁকতে একটু প্রবলেম হয়, বাট বারবার প্র্যাকটিস করলে আই থিঙ্ক এটা অনেকটাই হাতে চলে আসবে। তো হয় কি, তোমার পুরো একটা বায়োলজি পরীক্ষায় ধরো তোমার সর্বোচ্চ 2টা চিত্র যদি আসে, তাহলে 3 করে তোমার 6 মার্ক কিন্তু একদম ফিক্সড। মানে তুমি যদি চিত্রটা সুন্দরভাবে আঁকতে পারো, তাহলে এই 6 মার্ক তোমার কাছ থেকে কেউ দিতে পারবে না। আর বায়োলজিতে এইভাবেই আসলে নাম্বার দেওয়া যায়। অনেক সময় থাকে যে তোমার কোনো একটা কিছুর বর্ণনা চাইলো, যেমন তোমার হাতে খুব সময় আছে, তখন তুমি কি করবা, ধরো একটা ঘ নাম্বারের যে কোশ্চেনগুলো, এগুলো সম্পূর্ণ, এগুলো কত নাম্বার, 4 নাম্বার। তো 4-এ 4 অনেকেই দিতে চায় না। কেন দিতে চায় না? কারণ কি, তোমার প্রপার অ্যান্সার প্রপার হয় না বা সবসময় দেয় না। আসলে তখন কি হয়, যখন যদি ধরো এই নেফ্রনের গঠনটাই ঘয়ের জন্য আসতো, তখন তুমি কি করতা, প্রথমে নেফ্রনের, এখানে দেখো নিয়ম বলে দিচ্ছি, প্রথমে
আগে কথায় লিখবা। যখন গয়ের ক্ষেত্রে তোমাদেরকে জিজ্ঞেস করে যে এটা কোন অঙ্গ বা এটা কি দ্বারা নির্দেশ করছে, তো প্রথমে গয়ে তোমরা ওই প্রপার অ্যান্সারটা দিবা, আর কোনো কিছু লিখবে না, জাস্ট প্রপার অ্যান্সারটা দিবে। এরপরে হচ্ছে যে জিনিসটা তোমার কাছে চাইছে, ধরো তুমি নেফ্রন গয়ের জন্য বলছি, গ, হ্যাঁ, তো দেখো নেফ্রন বলছে যে এই জিনিসটা কি, তো অঙ্গটা মানে কোন ক্ষেত্রটাকে আইডেন্টি করে, তখন বললা যে এটা নেফ্রন। তো কি করবো, সেকেন্ড স্টেপে গিয়ে নেফ্রনের একটা সংজ্ঞা দিয়ে দেবো। এরপর যদি বলে যে হ্যাঁ নেফ্রনের গঠন লিখো, তখন গঠন লেখা শুরু করবো। কিন্তু যদি ঘ মার্কের জন্য আসে, তখন কি করবো, ওইখানে যদি হাতের টাইম থাকে তাহলে একটু ট্রাই করবো একটা চিত্র আঁকার, তাহলে তোমার জিনিসগুলো আসলে ইজি হয়ে যাবে। ওকে, এখন দেখো নেফ্রনের গঠন সম্পর্কে পড়বো। নেফ্রন হচ্ছে এই যে বৃক্ষর মধ্যে আমরা জানি যে এখানে কি থাকে, রেনাল পিরামিড। তো এই রেনাল পিরামিডকে যদি তুমি জুম করে দেখো, তখন দেখতে পারবা এখানে এই যে স্ট্রাকচারটা দেখতেছো, এরকম স্ট্রাকচারে ছোট করে দেওয়া আছে। মানে কি, এখানে প্রত্যেকটা পিরামিডের মাঝখানে কয়েকটা করে নেফ্রন আছে। এখন নেফ্রন কয়টা কি কত সংখ্যক সেটা হচ্ছে তোমাদের রিডিংয়ে দেওয়া আছে, যে প্রতিটি বৃক্কে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। মানে কি, প্রতিটি বৃক্কে, আবারও খেয়াল করবে, প্রতিটি বৃক্কে মানে একটা বৃক্কে 10 থেকে 12 লক্ষ কি থাকে, নেফ্রন থাকে। তাহলে যদি কোশ্চেনে আসে যে দুটি বৃক্কে কয়টি করে নেফ্রন থাকে, তখন কি হবে, 20 থেকে 24। ওকে, এখন আমরা নেফ্রনের গঠনের জন্য যাই। আরেকটা কথা বলে রাখি, তোমাদের লেটেস্ট যে বইগুলো দিছে ওই বইগুলোতে সংখ্যার অনেক তফাৎ হতে পারে। যেমন এখানে বিভিন্ন ভ্যালু চেঞ্জ হতে পারে, যেমন 95%, তারপর হচ্ছে 10 থেকে 12, 8 থেকে 12, এরকম অনেক ভ্যালু চেঞ্জ হতে পারে। তো তোমরা ওই অনুযায়ী রিডিং থেকে আপডেটটা পড়ে নেবে। এবার দেখা যায় নেফ্রনে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে তোমাদের আসে প্রায় ভয়, যে বৃক্কের ছাঁকন পদ্ধতি বর্ণনা করো। এখন ছাঁকন পদ্ধতি জানতে হলে ফার্স্টে আমাদের নেফ্রন সম্পর্কে জানতে হবে। তাহলে নেফ্রন কি জিনিস, এখন এইখানে নেফ্রন হচ্ছে এই যে নালীটা দেখতে পারতেছো, এটা হচ্ছে সংগ্রাহী নালী। এটা কি, সংগ্রাহী নালী। আর এটা এই যে সংগ্রাহী নালীর সাথে যে পেঁচানো এই যে জিনিসটা দেখতে পারতেছো, এই নালীটা, এটা হচ্ছে পেঁচানো নালিকা। মানে যেরকম দেখতে ওরকম না, একদম ইজি। এরপর দেখো এখানে যে পেঁচানো নালিকাটা শেষ হয়েছে, এখান থেকে একটা চিকন একটা নালীর মতন বের হয়েছে। এই নালীটাকে একটা ইউর মতো না, তো এরকম ইউ বা এরকম যখন এরকম কিছু থাকে যে এরকম ভিতরে আর কি তোমার স্পেস বা এরকম ভিতরে গর্তের মতন কিছু বা এরকম একটা লুপের মতন ধরে গেছে, আসলে এগুলো একটা লুপ বলতে কি বোঝায়, যেমন ধরো তোমরা যে কোনো একটা ইউ আকৃতির যদি আমি একটা বাটি নিই, এই ইউ আকৃতির বাটির মধ্যে এখানে এই জায়গাটা কি আমার ভিতরের দিকে অনেক বড় না, তো এটাই হচ্ছে একটা লুপ। তো এইখানে যে একটা লুপের মতন সৃষ্টি হয়েছে, এই লুপটাকেই বলে হচ্ছে হ্যানলি লুপ। হ্যানলি লুপ কেন বলে, কারণ বিজ্ঞানী হ্যানলি সর্বপ্রথম এটার নামকরণ করছে। যে এই জীববিজ্ঞানে যে যেটার নামকরণ করে বা আবিষ্কার করে তার নামেই ওইটা আসলে জ্বালা দেয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে হ্যানলি লুপ বলা হয়েছে। তারপর আছে ইফারেন্ট ধমনী কোনটা, এই যে এটা হচ্ছে ইফারেন্ট ধমনী, এটাকে বলা হচ্ছে এফারেন্ট ধমনী। আর ভিতরে এটা হচ্ছে গ্লোমেরুলাস এবং বাইরের এটা হচ্ছে ব্রোম্যান্স ক্যাপসুল। এখন অনেক কিছু বলে ফেলছে, এখন কোনটা কি সেটা একদম মনে নেই, একদম সব শেষ না। দেখো ব্রোম্যান্স ক্যাপসুল, বো মানে কি, একটা বলের মতন, মনে রাখবা যে বো হচ্ছে একটা বলের মতন, যেটার ভিতরে অনেক কিছু রাখা যায় এবং ওই বলটা সব কিছুকে ধারণ করে রাখে। তো এইখানে বোম্যান্স ক্যাপসুল বলতে ওরকম একটা বাটির মতনই বুঝেছে যে এরকম থাকবে, সেটা কি গ্লোমেরুলাসকে কি করবে, ধারণ করে রাখবে। এখন বোম্যান ক্যাপসুলের কাজই হচ্ছে সে গ্লোমেরুলাসকে ধারণ করে রাখবে। আর গ্লোমেরুলাসের কাজ কি, এটার কাজ হচ্ছে মেন কাজ। এই যে তোমার বৃক্ক যে মূত্র পরিশ্রুত করতেছে,
সেটা কে করে? এই যে ছাঁকনির মাধ্যমে। এখন তুমি ধরো তুমি 100 লিটার পানি খাইলা, এখন 100 লিটার পানির মধ্যে এই 100 লিটারই কি বের হয়ে যাবে? না। আমি বললাম যে 5 লিটার পানি তোমার দেহে লাগবে। এখন ওই 5 লিটার পানি, তারপর হচ্ছে আরো কি কি উপাদান যেগুলো তোমার দেহের জন্য প্রয়োজন, এগুলো হচ্ছে আইডেন্টিফাই করবে ও। মানে এও একটা ছাঁকনি হিসেবে। যেমন আমরা মাঝে মাঝে ছাঁকনি কি ইউজ করি, যেমন কোনো একটা লিকুইডে যদি কোনো ধরনের ময়লা থাকে বা কোনো ধরনের অবজেক্ট থাকে, তখন সেটা কি ছাঁকার মাধ্যমে ওই অবজেক্টগুলো বা ওই ময়লাগুলো এখানে থাকে এবং আমরা যে পিওর পানিটা বা পরিষ্কার পানিটা সেটা আমরা পাই। গ্লোমেরুলাস ঠিক সেম কাজটাই করবে। ও কী করবে? পুরো দেহ থেকে কিডনিতে ঢুকবে, কিডনি থেকে পিরামিড হয়ে ওর কাছে যাবে। ওর কাছে যখন ছাঁকন হবে, তখন ছাঁকনের মাধ্যমে কি হবে? ও ছাঁকনির মাধ্যমে যেগুলো আমাদের দেহের জন্য প্রয়োজন, যেমন কিছু পানির প্রয়োজন আছে, তারপর কিছু পদার্থ আমাদের জন্য প্রয়োজন, এগুলোকে কী করবে? এগুলোকে আবার ব্যাক করে দেবে, এগুলোকে আবার দেহে দিয়ে ফিরে দেবে। আর যেগুলো যেমন ইউরিক অ্যাসিড, ইউরিয়া, এগুলো এই টাইপের বর্জ্য পদার্থ যেগুলো, সেগুলোকে ও ছাঁকার মাধ্যমে নিঃসরণ করে দেবে। এবার এই যে ও যে ছাঁকনির মতন যে কাজ করলো, তোমাদের বইয়ে একটা ওয়ার্ড আছে আলট্রা ফিল্ট্রেট। রক্ত যখন অ্যাকচুয়ালি একটা আমি বলি তোমাদেরকে, দেখো এই যে রক্ত সবসময় কিন্তু ক্লিয়ার থাকে না। ধরো এটার ভিতরে রক্ত আছে, হ্যাঁ, এখন এটা কিন্তু সবসময় ক্লিয়ার থাকবে না। কি হবে? এটার ভিতরে অনেক তোমার খারাপ পদার্থ কিংবা বিভিন্ন ধরনের জীবাণু থাকতে পারে, বিভিন্ন ধরনের অ্যাসিড, ক্ষারীয় অ্যাসিড, এগুলো থাকতে পারে। তো এগুলোকে কী করবে? ছাঁকবে। সে এই যে রক্তটাকে ছাঁকার ফলে, ধরো আমি এখানে গ্লোমেরুলাস এখানে আছে, তো ওকে ছেঁকে তারপর একটা পিওর রক্ত করছে। এই যে পিওর যে রক্তটা বের করছে না, ছেঁকে মলাগুলো তো বাইরে বের করে দিয়েছি, তো যে পিওর রক্তটা, এটাই হচ্ছে পরিশ্রুত তরল। এখন এই পরিশ্রুত তরল আমরা বলতে তো এরকম হবে না, জীববিজ্ঞানের ভাষায় কি বলতে হবে? আলট্রা ফিল্ট্রেট। ফিল্ট্রেট মানে কি? আমরা জানি যে ফিল্টারিং করা মানে আমরা যখন আমাদের বাসা বাড়িতে ফিল্টারিং করে কীভাবে? কোনো পানিতে যখন ময়লা থাকে তাহলে সেটা ফিল্ট্রেট হয়ে যায়, উপরে জমা থাকে আর নিচে হচ্ছে পানিগুলো মানে পরিষ্কার পানি পড়ে যায়। এর জন্য এটাকেও ওটা ওয়ান কাইন্ড অফ ফিল্টারিংয়ের মতনই কাজ করে। তাহলে এটা হচ্ছে তোমাদের ছাঁকন পদ্ধতি। এখন তোমাদেরকে এই জিনিসগুলোকে গুছিয়ে লিখতে হবে। কীভাবে লিখবে? সেটা হচ্ছে তোমরা টেক্সট বইয়ে অবশ্যই রিডিং করতে হবে। বায়োলজি রিডিং না পড়ে তুমি আসলে কিছুই লিখতে পারবে না, যতই তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে। তো তোমরা একবার রিডিং দিয়ে দেখবে। আসলে তোমরা যখন একবার রিডিং দেবে, তখন তোমাদের কাছে এই জিনিসগুলো একদম ইজি হয়ে যাবে। তোমরা বুঝতে পারবে যে আসলে কী কী কাজ এখানে হচ্ছে। তো নেক্সট টপিকে আছে আমাদের বৃক্কের কাজ। তারপর হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে ডায়ালাইসিস। মানে বৃক্ক বিকল হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ডায়ালাইসিস করাতে হয়, বৃক্ক প্রতিস্থাপন করতে হয়। এগুলো আরও অনেক ইম্পর্ট্যান্ট আছে। মানে এই চ্যাপ্টারটা পুরোটাই একটা হচ্ছে ধামাকা চ্যাপ্টার। এখান থেকে যে কোনো কোয়েশ্চেনই করতে পারে, কোনো কোয়েশ্চেনকে বলা যাবে না যেটা কম ইম্পর্টেন্ট। সো আজকে এখানে নেফ্রন পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে বা নেক্সট জুম ফ্রি ক্লাসে তোমাদেরকে এই চ্যাপ্টারের বাকি অংশগুলো দেখিয়ে দেওয়া হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।